নমস্কার, পোস্ট এইটে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। টেমসের পাড়েও আজ এক ঘটনা ঘটে গেছে, আর যার উত্তাপ ছড়িয়ে পড়েছে বঙ্গ রাজনীতিতে। অক্সফোর্ড ইউনিভার্সিটির কেলগ কলেজের আজ বক্তৃতা পর্বে প্রশ্নের মুখে পড়তে হলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রশ্ন এসছে শিল্পায়নের টাটা নিয়ে, প্রশ্ন এসছে আরজিকর কাণ্ড নিয়ে, প্রশ্ন এসছে এদেশের হিন্দুত্ব নিয়ে। আর এই বক্তব্যর মাঝেই আমরা জানি যে প্রত্যেকটা বিষয় এতটাই সেন্সিটিভ, তাই আজকের এই আলোচনা আমাদের সেই বিষয় নিয়ে, অর্থাৎ আজকের টকিং পয়েন্ট। একবার দেখে নেব আজকের টকিং পয়েন্ট। আরজিকরের রেশ টেমসের পাড়েও, মমতার সভায় বিক্ষোভ এসএফআইয়ের, লন্ডনের প্রতিবাদ কলকাতায়, বৃহত্তর ষড়যন্ত্র মেনেও সিবিআই জানালো আরজিকরে কোনো ধর্ষণ নয়। আজ সারাদিন এই কেলগ কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যর মাঝে এসএফআইয়ের ইউকে শাখা যে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং যে প্রশ্ন তুলে ধরেছেন আরজিকর, টাটা, শিল্পায়ন, হিন্দুত্ব, সব কিছু নিয়েই কিন্তু আজ সারাদিন রাজনৈতিক চর্চা চলেছে। অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার সম্মান সেখানে অবশ্যই জড়িত, যেখানে তিনি রিপ্রেজেন্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে। কিন্তু সেই মঞ্চে কেন এসএফআইয়ের তরফ থেকে এই বিক্ষোভ করা হলো? বিক্ষোভ করা অনেক জায়গা থাকতে পারত, কিন্তু তা সত্ত্বেও মমতা অনেক সংযত হয়ে, অনেক হাসি মুখে সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন এবং নিজের মতন করে ট্যাকেল করেছেন। কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক কারবারিরা, যারা আমরা আলোচনা করি, এই বিষয় নিয়ে আলোচনা করি, বিশ্লেষণ করি, কোথাও না কোথাও আজকের এই চর্চার বিষয় এসে দাঁড়িয়েছে। শুধু প্রথমেই আমি সেই প্রতিবেদনটা দেখব যে ঘটনা আজ ঘটেছে টেমসের পাড়ে কেলগ কলেজে বক্তৃতার মাঝে। কি হয়েছে দেখুন। You want to kill me? I was about to die. This is your atrocities. Just see, just have a look. Have a look how you. This is not a drama platform. This is a platform where you have to allow the people to listen. Don't behave like this. Don't behave like this. It is a misbehaving. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে যখন আরজিকর ইস্যু নিয়ে অভয়াকে কেন খুন হতে হলো এই প্রশ্ন করছেন এসএফআই ইউকে শাখার কয়েকজন সদস্য, তখন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা ছবি তুলে ধরছেন। সে ছবিতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ব্যান্ডেজ বাঁধা। 1990 সালের 16ই আগস্ট হাজরা মোড়ের ঘটনার পরে এই ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। সেই ছবি এনলার্জ করে ফটো পেপারে প্রিন্ট করিয়ে মমতা রেখেছিলেন নিজের কাছে। ঘটনাচক্রে সেদিনের ঘটনার মূল অভিযুক্ত লালু আলম বর্তমানে তৃণমূল কংগ্রেসে রয়েছেন। ভারতীয় সময় বৃহস্পতিবার রাতে মমতার বক্তব্য চলাকালীনই বিক্ষোভ দেখায় এসএফআই ইউকে ইউনিট। একটি প্রেস বিবৃতিতে এসএফআই দাবি করে, আরজিকরে নির্ভয়ার যন্ত্রণা আমাদের সকলের আছে, তাই প্রশ্ন হয়েছে। হলে পোস্টার তুলে ধরা হয়। পোস্টারে লেখা ছিল ইউ কিল অভয়া। মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গিয়ে পশ্চিমবাংলা সম্পর্কে একটার পর একটা মিথ্যে কথা বলে যাবেন, তারপরে ভেবেছিলেন পার পেয়ে যাবেন, কিন্তু এসএফআই কোথাও কোনো অবস্থাতেই ওনাকে পার পেতে দেবে না। বাংলার মাটিতে প্রতি বছর ড্রপ আউট কেন বাড়ছে? লেখাপড়ার অধিকার কেন নেই? মত প্রকাশের অধিকার কেন নেই? নিরাপত্তার অধিকার কেন নেই? অভয়া কেন এখনো পর্যন্ত বিচার পেল না? কেন বাংলার ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ? এই প্রশ্নগুলো উনি যেখানে যাবেন এসএফআই সেখানে পৌঁছে যাবে এই প্রশ্নগুলো নিয়ে ওনার মুখোমুখি দাঁড়াতে। লন্ডন সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কুণাল ঘোষ। এই বিক্ষোভকে গুটি কয়েকের হতাশার বহিঃপ্রকাশ বলে কটাক্ষ করেন কুণাল। 6 পিস বাম এবং রাম তারা হঠাৎ চেষ্টা করেছে পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা জানতাম এগুলো নিয়ে, তো আমরা কলকাতায় থাকতেই আলোচনা করেছি। এই ধরনের একটা প্লট হচ্ছে, চক্রান্ত হচ্ছে, অতৃপ্ত আত্মারা এসব করছে। বাংলায় যাদের কোনো জায়গা নেই, ভারতবর্ষে যারা অপ্রাসঙ্গিক, তারা এখানে এই ধরনের অতৃপ্ত আত্মা, হতাশা, মানসিক অবসাদ থেকে ডিস্টারবেন্স, ঈর্ষার কোনো ওষুধ হয় না।
মঞ্চ থেকে বিক্ষোভকারীদের ভাই বোন সম্বোধন করার পাশাপাশি সাম্প্রদায়িক শক্তি বলেও উল্লেখ করেন। তারপরেই নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, লিওনার্দো ডি ক্যাপ্রিও জনপ্রিয় সিনেমার নামানুসারে বলেন, ক্যাচ মি ইফ ইউ ক্যান। Did you walk just like a Royal Bengal tiger? If you can catch me if you can, but don't fight me if you don't catch me. মমতার এই উক্তি নিয়েও কটাক্ষ এসেছে চিকিৎসক মহল থেকে। কয়েকদিন আগেই দার্জিলিংয়ে বদলি করা হয়েছে আরজিকর আন্দোলনের প্রথম সারিতে থাকা চিকিৎসক সুবর্ণ গোস্বামী। অভয়ের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ সারা পৃথিবী জুড়ে হয়েছে, মনে করিয়ে দেন সুবর্ণ গোস্বামী। সারা পৃথিবী প্রশ্ন তুলছে, গত 8 মাস ধরে প্রশ্ন তুলছে, সারা দেশ উত্তাল হয়েছে, সারা পৃথিবীর 158টা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং যেখানেই যাবেন সেখানেই এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রশ্নের উত্তর ওনার তৈরি করে নিয়ে যাওয়া উচিত ছিল। লন্ডনের এই প্রতিবাদে অবাক নন অভয়ার পরিবার। শুক্রবার অভয়া হত্যাকাণ্ডের একটি মামলায় আদালতে এসেছিলেন নির্যাতিতার বাবা মা। পশ্চিমবঙ্গের আদালতে চলা এক মামলা কোথাও গিয়ে যেন মিশে গেল টেমস বারের লন্ডনের সঙ্গে, তাই ধরা পড়ল নির্যাতিতার পরিবারের বক্তব্যে। এটা উনি যেখানে যাবেন এখন থেকে সেখানে গিয়ে ওনার এই প্রতিবাদের মুখে পড়তে হবে। যতদিন উনি বিচার না দেবেন ততদিন ওনার নিস্তার নেই। লন্ডনের ঘটনার জের এসে পড়ে কলকাতা শহরেও। তৃণমূল মহিলা কংগ্রেস ওয়েলিংটন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এই ঘটনার প্রতিবাদ জানায়। লন্ডনে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এক ষড়যন্ত্রের অভিযোগ করে গিয়েছিলেন। হোয়াটসঅ্যাপ মেলে চক্রান্ত চলছিল বলে অভিযোগ করেছিলেন। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি অভয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদের কথাই বলতে চেয়েছিলেন? তিনি কি বুঝতে পেরেছিলেন এরকম বিক্ষোভের মুখে পড়তে হবে? সে কারণেই কি 35 বছর আগে এক ঘটনার ছবি যত্ন করে রেখে দিয়েছিলেন হাতের কাছে? নিউজ টাইম। লন্ডনের মাটিতেও অভয়ার কেন বিচার হলো না, কেন অভয়া খুন হতে গেলো, এই প্রশ্ন মুখে পড়তে হয়েছে। যদিও তৃণমূল তরফের থেকে বলা হয়েছে যে চক্রান্ত করে মুখ্যমন্ত্রীকে অসম্মান করা হয়েছে, কিন্তু এই প্রশ্ন কয়েক মাস আগে অর্থাৎ গত বছর 2024-এর 9ই আগস্ট অভয়ার খুন ধর্ষণ নিয়ে যে নাগরিক সমাজের যে আন্দোলন আমরা দেখেছিলাম তা কিন্তু একটা বিস্তর আকার নিয়েছিল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরে বলেছেন যে এটা বিচারাধীন বিষয় এবং পুরো বিষয়টা আইনের আওতায় রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা দেখছেন, কিন্তু তা সত্ত্বেও এই বিষয় একটা এমন সেন্সিটিভ যে আলোচনার আমাদের করতেই হবে। তাই আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে উপস্থিত যারা রয়েছেন অতিথিরা, তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে একদম রয়েছেন বাদিকে সিপিআইএম তরফ থেকে রিতেশ বসাক। রিতেশদা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখার্জি। প্রদীপ্ত, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক তাপস প্রামাণিক। তাপস, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে মুখপাত্র ডক্টর তন্ময় মুখার্জি। আপনাকেও স্বাগত তন্ময়দা। বাইরে থেকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক প্রদীপ চ্যাটার্জি। প্রদীপদা, আপনাকেও স্বাগত। শুরু করবো আমি প্রদীপদাকে দিই। প্রদীপদা, অবশ্যই বিদেশের মাটিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্প নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, দুদেশের সম্পর্ক নিয়ে একটা বক্তব্য দিতে গেছেন, যেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটির কেলগ কলেজে তার এই বক্তব্য চলাকালীন আজকে যে প্রশ্নের সম্মুখীন তাকে হতে হলো, অবশ্যই সেটা অভিপ্রেত নয়, কারণ এখানে বাংলার সম্মান জড়িয়ে আছে। কিন্তু এসএফআইয়ের ইউকে শাখা আর যে প্রশ্নগুলো ওখানে তুলে ধরা হয়েছে এবং যার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ও তার নিজের মতন দিয়েছেন, কোথাও এই রাজনীতি আজ বাংলা ছাড়িয়ে লন্ডনের মাটিতে গিয়ে উপস্থিত হচ্ছে। অর্থাৎ এই বিষয়গুলো আজকে এমন সেন্সিটিভ জোনে গিয়ে দাঁড়িয়েছে যে আমরা কোথা থেকেও বেরিয়ে আসতে পারছি না। মুখ্যমন্ত্রী যেখানেই যাচ্ছেন সেখানেই এই প্রশ্নগুলো উঠে আসছে। এক, মুখ্যমন্ত্রীর এই সফরে বা এই ধরনের বক্তব্যের মাঝে যে কোনো রাজনৈতিক দল বা তাদের ছাত্র সংগঠন যদি এই ধরনের প্রশ্ন করে থাকে সেটা কি সমীচীন? প্রথম প্রশ্ন। দুই, আর যে উত্তরগুলো তিনি দিয়েছেন সেটাও কি এই মঞ্চে দাঁড়িয়ে তার এই উত্তর দেওয়ার জায়গা তিনি আছেন? কারণ আমরা জানি যে তিনিও যেভাবে তাকে আক্রমণ করার যে ছবি তিনি নিয়ে গেছেন, অবশ্যই এটা আমরা জানি যে যাওয়ার আগেই তিনি তার সাংবাদিক সম্মেলনে একটা চক্রান্ত কথা বলে গেছেন, যে হোয়াটসঅ্যাপ মেল মাধ্যমে বিভিন্ন চক্রান্ত ছড়ানো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। কোথাও একটা অ্যান্টিসিপেশন তিনি করে গেছিলেন, সে কারণে হয়তো তিনিও তৈরি ছিলেন বা একটা আন্দাজ ছিল, সে কারণে হয়তো তিনি সেই পোস্টারের ছবি নিয়ে গেছেন। সুতরাং গোটা বিষয়টা একটা এমন জায়গায় এসে দাঁড়ালো যে সারা দিন আজকে আমরা এই চর্চার মধ্যে ছিলাম। আপনার বক্তব্য নেব প্রথমেই।
প্রথমেই বলি যে অক্সফোর্ড ইউনিভার্সিটি কেলগ কলেজ যারা এটা অনুষ্ঠানটা আয়োজন করেছিলেন, আমি প্রথমেই আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলব। তার কারণ আমরা জানি যে এই ধরনের যখন বিশেষ অতিথিরা আমন্ত্রিত হয় তখন তাদের কাছে কি ধরনের প্রশ্ন হবে, কি হবে তার একটা লিস্ট, কিন্তু বিশেষ করে এটা মনে রাখবেন যে হাই প্রোফাইল একজন গেস্ট, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী, সিটিং চিফ মিনিস্টার, তিনি আমন্ত্রিত ছিলেন। তো সেখানে এই ধরনের ক্যাওস তৈরি করার যে প্রচেষ্টা হয়েছে বা যে ধরনের প্রশ্ন ফ্লোর থেকে ওভাবে, কিন্তু এটা আগেও অনেক অক্সফোর্ডে গেছেন বা ইউনাইটেড কিংডম, ব্রিটেনে গিয়ে অনেকেই বক্তৃতা দিচ্ছেন, রাহুল গান্ধী প্রায়শই যান, বা এই ধরনের যে হঠাৎ করে এলোমেলো কোশ্চেন, এই কোশ্চেন গুলো নেওয়ার ক্ষেত্রে ওই কলেজ কর্তৃপক্ষের ভূমিকা প্রথমেই প্রশ্নের মুখ। দ্বিতীয় যে জায়গা সেটা হচ্ছে যে এরকম জায়গায় প্রশ্নটা হওয়া বাঞ্ছনীয় কিনা। আমি মনে করি যে প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন বাঞ্ছনীয় কি বাঞ্ছনীয় নয় তার থেকেও বড় কথা কি বিষয় নিয়ে প্রশ্ন হচ্ছে। আপনি ভারতবর্ষের একটা প্রতিচ্ছবি, আপনি যদি ইন্টারভিউটা দেখেন তাহলে কিন্তু যিনি মডারেটর, যিনি সঞ্চালক ছিলেন, তিনি মুখ্যমন্ত্রীকে বলছেন যে আপনি আপনার রাজ্যের কথা বলছেন কিন্তু ভারতবর্ষ সম্পর্কেও কিছু বলুন, কি অবস্থা। ফলে একটা ভারতের রিপ্রেজেন্টেটিভ, তিনি শুধু পশ্চিমবঙ্গের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওখানে যাননি। তো ফলে সেইখানে যদি ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় যারা ছাত্রছাত্রী তারা ওখানে পড়াশোনা করছে, তাদের কিন্তু উচিত ছিল যে ভারতবর্ষের আভ্যন্তরীণ গোলযোগটা, সেই গোলযোগ ওখানে ওভাবে উপস্থিত না করতে। তারা অবশ্যই অক্সফোর্ডে যখন ইউকে শাখা রয়েছে এসএফআই এর, তারা মুখ্যমন্ত্রী যখন যাচ্ছেন বা মুখ্যমন্ত্রী সভাস্থলের সামনে তারা প্ল্যাকার্ড নিতে পারত, তারা শান্তভাবে বসে সেখানে প্ল্যাকার্ড নিয়েও মিডিয়া অ্যাটেনশন নিতে পারত। কিন্তু যেভাবে প্রশ্ন উত্তর, তর্ক বিতর্ক, যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখে অভ্যস্ত, সেটা ওখানে আমার মনে হয় না সমীচীন হয়েছে। থার্ড, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এসএফআই এখানে কতটা কি করেছে। আমার কথা হচ্ছে যে এসএফআই বা বামপন্থী সংগঠনগুলি তারা সামনের সারিতে ছিল না সামনের সারিতে ডাক্তাররা ছিল এই যখন আন্দোলনটা হচ্ছে। এসএফআই, সিপিএম এদেরকে বিশেষ বা বিজেপি সমস্ত বিরোধী দল তারা কিন্তু পেছনের সারিতে বসে আন্দোলনটাকে করার চেষ্টা করছে। ফলে আজকে কি আমাকে ধরে নিতে হবে যে কমিউনিস্ট দল সেটা তো বিদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে বলে অনেকে মনে করে, তো এখন যখন এখানে শূন্য বামপন্থীরা, তারা কি বিদেশের মাটিতে কাজকর্ম দেখিয়ে রসদ তৈরি করে নতুন ভাবে এখানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে? ফলে আমি বলবো যে বিদেশের মাটিতে এই কাজ বা এই ধরনের কথাবার্তা সমীচীন হয়নি ছাত্র সংগঠনের পক্ষে। কারণ ছাত্র সংগঠন হিসাবে এসএফআই অত্যন্ত একটা তার ইতিহাস আছে, সেই ইতিহাস কিন্তু কখনোই এই ধরনের আচরণ ঠিক নয় এসএফআই এর পক্ষে। আপনি যে লাস্ট কোশ্চেন করেছেন যে মুখ্যমন্ত্রী যেটা বললেন, সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। এক, মুখ্যমন্ত্রী যদি জানতেন যে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে তাহলে তিনি এই ইনভিটেশনটা নিলেন কেন? তার কারণ শুধুমাত্র কি মৌখিক, ওনার শারীরিক আঘাতও হতে পারত। তো ফলে উনি এই ইনভিটেশন চক্রান্ত জেনে নিলেন কেন? সেকেন্ড, সেখানে হিন্দুত্বর সাথে সিপিএমরাই এই ধরনের কোশ্চেন করবে, উনি একেবারে ল্যামিনেট করে বড় করে ওনার যে আঘাত পাওয়ার ছবি সেটা একদম নিয়ে উপস্থিত। আমার মনে হচ্ছে যে এই ইনভিটেশন থেকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য তার যে আমি বলবো ভালো একটা ইমেজ, ভালো একটা চিত্র মুখ্যমন্ত্রী তুলে ধরতে ওখানে গেছিলেন, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের খারাপ ইমেজটাই উঠে এলো। বিশেষ করে এই ধরনের অপ্রীতিকর প্রশ্নের সামনে উনি পড়লেন, ওনাকে আবার বলতে হলো যে উনি কত কষ্ট করে রাজনৈতিক সংগ্রাম করে ক্ষমতায় এসেছেন, পশ্চিমবঙ্গের মাটিতে লড়াই করেছেন। তো ফলে আমার মনে হয়েছে যে মুখ্যমন্ত্রী তিনি অলরেডি সারা বিশ্বে তিনি স্বীকৃত একটি রাজনৈতিক ব্যক্তিত্ব, তার যে কীর্তিকলাপ বা তার যে গভর্নমেন্ট পরিচালনার সেগুলো অনেক জায়গা থেকেই প্রশংসিত হয়েছে, ইউনাইটেড নেশনও স্বীকৃতি দিয়েছে। ফলে নতুন করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা কলেজে যেখানে উনি জানতেন যে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সেই ইনভিটেশন না নিলে ওনার কিছু এসে যেত। ফলে আমার মনে হচ্ছে কোথাও গিয়ে রাজনীতির পাকচক্রে পড়ে পশ্চিমবঙ্গের ইমেজ বারে বারেই। বেশ বেশ, আমি প্রদীপ্তকে জানিয়ে দেবো। প্রদীপ্ত, সত্যি যে কথাটা প্রদীপ্ত বলার চেষ্টা করলো, সত্যি যদি মুখ্যমন্ত্রীর
একটা ইনপুট ছিল যে এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে বা চক্রান্ত হতে পারে, এবং দলের তরফ থেকেও বারবার বলা হয়েছে চক্রান্ত করা হয়েছে বা অসম্মান করার জন্য এটা করা হয়েছে, লন্ডনের মাটিতে বা বিলেতের মাটিতে তাকে বিড়ম্বনায় ফেলা হয়েছে। তাহলে সত্যি তো এই ইনভিটেশনটা না নেওয়াই উচিত ছিল, বা নেওয়া হলেও যে অনুষ্ঠানে তিনি গেছেন সেখানে তাদের তো নিশ্চয়ই কোনো সিকিউরিটি থাকে, বা কে বা কারা আছে, কে কী ধরনের প্রশ্ন আসতে পারে, তারও তো একটা জায়গা তৈরি করা উচিত ছিল। কিন্তু তা সত্ত্বেও তাকে এই ধরনের বিড়ম্বনায় পড়তে হলো, এটা তো। হ্যাঁ বলুন সুপ্রিয়দা। হ্যাঁ, আমি একটা শুধু বলছি যে এরকম অবস্থায় যেটা হয় বা যেরকম যারা গেস্ট তারা যদি এটা জানতে পারেন কোনোভাবে বা আশঙ্কা করতে পারেন, তারা কিন্তু চিঠি দিয়ে লিখিতভাবে ওই কলেজ কর্তৃপক্ষকে জানাতে পারতেন যে কোনো ধরনের অপ্রীতিকর কোশ্চেন কিন্তু আমি নেব না, এটা কিন্তু করতে পারতেন। ঠিক এটা করেছিলেন কিনা আমরা জানি না। ঠিক প্রদীপ্ত। দেখুন, অক্সফোর্ডে হচ্ছে কি কেলক কলেজে হচ্ছে, সুরেন্দ্রনাথ কলেজ আর ক্যালকাটা ইউনিভার্সিটি, এই নিয়ে রাজ্যের সিপিআইএম নানান বক্তব্য রাখলো, কিন্তু ইউকের এসএফআই তারা লিখে দিল অক্সফোর্ডে এসে কথা বলবেন, বা আরও ওরা যেসব লিখলো, একটা কথা ভুলভাবে ঘুরিয়ে বা যে কোনোভাবে হোক স্বীকার করে নিল যে ওটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েরই একটা জায়গা, যেমন দিল্লি ইউনিভার্সিটির রয়েছে। ফলে শিক্ষা চেতনা, গণতন্ত্র, উচ্চশিক্ষিত যাওয়ার আগে যে বিতর্ক তৈরি হয়েছিল, ফলে সেই বিতর্কে তারা নিজেরাই নিজেদের, বলে না ওই বাঙালিদের একটা প্রবাদ ছিল যে অতি বুদ্ধিমান 3 বার গন্ধ শোকে বা 3 বার বিশেষ পদার্থকে টাচ করে, পায়ে লাগলে দেখে সেটা হাতে আগে, তখন নাকে লাগে, হাতে লাগে, নানানভাবে আর কি ওদের হচ্ছে সেই অবস্থা। 2 নম্বর দেখুন যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এমনটাই শেষ হয়েছে যে পশ্চিমবঙ্গের থেকে বাচ্চারা পড়াশোনা করে আজকে অক্সফোর্ডে গিয়ে পড়াশোনা করছে, যদিও ওই কলেজের নয়, কিন্তু অক্সফোর্ডে গিয়ে পড়াশোনা করছে পশ্চিমবঙ্গের বাচ্চারা। তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এখনো শেষ হয়নি আর কি, 6টা বাচ্চা হলেও গিয়েছে আর কি। মানে এরা তো বামফ্রন্ট আমলের বাচ্চা নয়, এরা আমাদের আমলের বাচ্চা, এইভাবে ন্যারেটিভ যারা সেট করেছিল। 3 নম্বর যে কথাটা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনি মমতা বন্দ্যোপাধ্যায় হননি, উনি সামনে থেকে লিড করতে পারেন। ওনার যেখান থেকে রাজনীতির কথা অন্যান্যরা ভাবে সেখানে উনি অনেক আগে পৌঁছে গিয়ে থাকেন, ফলে ওনার অ্যান্টিসিপেশন লেভেলটার ধারে কাছে বাচ্চারা পৌঁছাতে পারবে বলে আমার মনে হয় না। বাচ্চারা বলছি তার কারণ তাদের মানে একদম শেষ হয়ে গিয়ে একটা নতুন জন্ম হওয়ার চেষ্টা করেছে, নতুনভাবে বাড়ার চেষ্টা করছে। শূন্যের পরে যেটা হয়, মহাশূন্যের থেকে ফিরে এসে এরা নতুনভাবে সেটিংয়ের চেষ্টা করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তিনি একই সঙ্গে ভারতকেও রিপ্রেজেন্ট করছেন। এইখানে গণতন্ত্রের যে অবস্থানটা দেখুন, মুখ্যমন্ত্রী কিন্তু সেই চেক এবং পুরোপুরি এসপিজি দিয়ে কন্ট্রোল করবে, একদম মেপে দর্শক ঢোকাবে, যেমনটা ঠিক এখানে পশ্চিমবঙ্গেও হয়েছিল জয় শ্রীরাম বলে, মনে আছে সুভাষবাবুর জন্মদিনে ওই আমাদের ভিক্টোরিয়াতে, ওখানেও কিন্তু তিনি সামনে থেকেই প্রতিবাদ করেছিলেন। ফলে মুখ্যমন্ত্রীকে সহজে আক্রমণ করার জায়গাটা এই কারণেই আছে, বিকজ শি অ্যালাউজ দ্য থিংস। এই যে তিলোত্তমার খোঁজে বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটা হচ্ছে বিলেতের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে সেখানে বাঙালি যারা আছেন তারা এই তিলোত্তমার খোঁজ নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে। সেখানে রাজশ্রী বলে একজন ব্যক্তি আছেন, তিনি বিশিষ্ট ব্যক্তি, মাঝে মধ্যে কলকাতায় আসেন। তিনি আবার লিখেছেন যে মমতার সব থেকে বড় সমস্যা যে তাড়াতাড়ি রেগে যান, তাই আমরা পরিকল্পিতভাবে টিকিট কাটিয়ে ওদের ওখানে ঢোকাচ্ছি যাতে করে ওনাকে রাগানো যায় এবং সভা ভণ্ডুল করে দেওয়া যায়। ওরাও অ্যান্টিসিপেশন করেছিল, ওরাও একটা পরিকল্পনা করেছিল, ষড়যন্ত্র করেছিল। কিন্তু মুশকিল হচ্ছে এইখানের ভূমিকাটা তাদের কি? তারা কি এইখানে ওই অগ্নিমিত্রাদি যাচ্ছে বা অভিজিৎ গাঙ্গুলি আসছে তখন ভাগ করার জন্য রাজনীতি করছিল, নাকি এখানে জুনিয়র ডাক্তারদের ফান্ডিং নিয়ে তারা প্রশ্ন করেছিল, নাকি আরজি করের সেই সব ডাক্তারদের প্রতি প্রশ্ন করেছিল যেসব ডাক্তার শুরুতে ওই আমাদের ইনকোয়েস্টের সময় পিএমে সাইন করে স্যাটিসফ্যাক্টরি বলেছিল, আর ওই বিল্ডিং ভাঙার সময় তারা বলেছিল যে আমরাও রাজি আছি, তাদের কোশ্চেন করেছিল, নাকি কোশ্চেন করেছিল সেই সব ডাক্তারদের যারা তিলোত্তমাকে নিয়ে নানান রকম বার্তা বাজারে ছড়িয়ে দিয়েছিল, কিন্তু কেউ দায়িত্ব নিয়ে তিলোত্তমার পাশে একটা এভিডেন্স হয়ে দাঁড়ায়নি। তার মানে হাওয়ায় কথা বলা খুব সহজ,
কিন্তু আজকেও যেটা দেখা গেল যে হাওয়া চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে, দেখুন হাওয়া ছড়িয়ে দেওয়া খুব সহজ। যেমন আজকে একটা প্রথম সারির পত্রিকা, প্রথম সারি সব থেকে বড় খবর দেয়, সেই পত্রিকায় লিখলো প্রোগ্রামের শেষে বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেন তারা গান করলেন, দেবও উপস্থিত ছিলেন। এই রকম খবর আজকালকার দিনে হচ্ছে, যেখানে দেব নেই, যেখানে ইন্দ্রনীল নেই, বাবুল সুপ্রিয় নেই, সেখানে একটা প্রথম সারির গণমাধ্যম একটা পত্রিকা তারা লিখে দিল যে তারা নাকি ওখানে উপস্থিত ছিলেন। ভুল। তার মানে এই ভুলটা কালকে লোক দেখবে, তো দেখে কি সেই ভুলটা ওই 9 পাতার 3 নম্বর কলামের কোনার দিকে গিয়ে বলবে ভুয়ো সংশোধন। তুমি এটাই বলতে চাইছো যে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য হচ্ছে যে কোনো ভুল, কোনো অন্যায়, সেগুলোর নানান মাধ্যম আছে। এখন শিকিরা, বিলেতের মাটিতে বসে 5 পয়সারা সমুচিত জবাব দিতে পেরেছেন, ক্ষমতার মধ্যে পৌঁছানো না পেরে মিডিয়ায় টিকে থাকবে। এই মিডিয়ায় টিকে থাকার ন্যারেটিভ সৃষ্টি হচ্ছে। তুমি বলতে চাইছো মমতা বন্দ্যোপাধ্যায় বিলেতের মাটিতে গিয়েও সমুচিত জবাব দিয়েছে। আমি ইতিহাসদার কাছে জানতে বলছি, ইতিহাসদা যেভাবে বিড়ম্বনায় ফেলা হলো মুখ্যমন্ত্রীকে বিলেতের একটি অনুষ্ঠানে, যেখানে দেশের সম্মান তো অবশ্যই জড়িত। আমরা জানি যে আরজি করের ঘটনা বা অভয়ার খুন, ধর্ষণ, মৃত্যু একটা এমন সেন্সিটিভ ঘটনা যেটা হয়তো গোটা বাংলাকে নাড়া দিয়ে গেছে। কিন্তু বিদেশের মাটিতে, যেখানে দেশের সম্মান জড়িত, যেখানে মুখ্যমন্ত্রী নিজে অতিথি হিসাবে গেছেন, সেখানে না হলেও হতো। আর যদি এটা হয়ে থাকে তাহলে তো আরও অনেক জায়গা রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা বা বক্তব্য রাখার। আমি এটাই জানতে চাইছি যে এসএফআই ছাত্র সংগঠন অবশ্যই দেশে আছে, বিদেশেও হয়তো আছে, ইউকে সংগঠন, ইউকে শাখা থেকে তারা হয়তো এগুলো করেছে, কিন্তু এটা কি এই মঞ্চটা কি সেই মঞ্চ ছিল? না দেখো, কতগুলো জিনিস আমি একটু মনে হলো যেটা বলার, সেটা হচ্ছে যে ওই কদিন আগে আমরা এই ভোটার লিস্ট সংশোধন করার ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছিলাম। তুমি দেখবে আমাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের একটা বড় অংশ হয় রাজ্যের বাইরে নয় দেশের বাইরে রয়েছে। তারাও কিন্তু ওইখান থেকে যে কোনো দিন আবার ফেরত আসলে তারা এখানে এসে ভোটটা দেবে, এটা নিশ্চিত। 2 হচ্ছে যে অভয়ার ক্ষেত্রে 14ই আগস্টের যে আন্দোলন এবং তারপরে যে লাগাতার আন্দোলনের ক্ষেত্রে বহু বিদেশের মানুষ তারাও এই আন্দোলনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছে দায়িত্বশীলভাবে। মানে এটা ভাবার কোনো কারণ নেই যে হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। এবং যার জন্য ওই যে ক্রাউড ফান্ডিং, এইটাই আমি এটাই বলতে চাই, ক্রাউড ফান্ডিং এর মধ্যে দিয়ে বিদেশের বহু জায়গা থেকে বহু জায়গা থেকে টাকা এসছে। ক্রাউড ফান্ডিংটা কোনো খারাপ জিনিস নয়। মানে ক্রাউড ফান্ডিং হচ্ছে আমি একটা ওপেন ফোরামে রাখলাম, আপনার যদি মনে হয় আপনি আমাকে টাকা দিতে পারেন, এবং টাকা যখন কেউ ট্রান্সফার করে তখন তার আইডি এবং ট্রানজাকশান আইডি সবটাই থাকে। এটা কোনো লুকিয়ে চুরিয়ে করার কিছু ব্যাপার নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে প্রশ্ন তো সবাই করবে, প্রশ্ন তো সবাই রয়েছে। 2011 পর থেকে যে কটা শিক্ষক নিয়োগ হয়েছে প্রত্যেকটাই দুর্নীতিগ্রস্তভাবে, প্রত্যেকটার ক্ষেত্রেই কোর্ট ইন্টারভেনশন করে এখন শিক্ষকরা বুঝতে পারছে না তারা শিক্ষক না শিক্ষক নয়। এমনকি তৃণমূলের শিক্ষক নেতা চাকরি থেকে বার করে দিয়েছে। জানি না উনি হয়তো আপার কোর্টে আরও আপার কোর্টে অ্যাপিল করবেন। আপাতত তো ওনাকে চাকরি থেকে বরখাস্ত করেছে এই হাইকোর্টে। তো এই বিষয়গুলো বার করা হয়েছে বলে সে যাই হোক, যখন তৃণমূল বিপাকে পড়ে তখন তাকে সংগঠন থেকে বার করে দেয়, এটা স্বাভাবিক। কিন্তু প্রশ্নটা হচ্ছে কোথায়? প্রশ্নটা হচ্ছে যে অভয়ার প্রশ্নে তো সত্যিই তো প্রশ্নটা হচ্ছে ওরা যারা এই প্রশ্ন তুলেছে তারা সত্যিই ভুল করেছে। তারা কেন মুখ্যমন্ত্রীকে বলেনি যে আমাদেরকে ওখানে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হোক? কেন বলছে না যে আমাদেরকে কন্যাশ্রী দেওয়া হোক? তারা কেন মৌলিক প্রশ্নগুলো তুলেছে? কেন তারা বলছে যে অভয়ার বিচার কবে পাবে? কেন তারা বলছে যে সিঙ্গুরের টাটা চলে যাবার পরে আজকে সিঙ্গুরের অবস্থাটা কি রয়েছে? সিঙ্গুরের টাটা চলে যাবার পরে সারা পশ্চিমবঙ্গে কটা মানুষ উপকৃত হয়েছে এইটা ওরা জানতে চেয়েছে। ওরা জানতে চেয়েছে যে নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছে, এই প্রকৃতভাবে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি যার উপরে পায়ে পা রেখে উনি আজকে মসনদে বসেছেন, সেই আপনার সেই সিঙ্গুর আন্দোলনের ক্ষেত্রে কটা মানুষের উপকার হয়েছে? যদি আজকে কেমিক্যাল হাব হতো তাহলে কটা মানুষের উপকার হতো? আজকে কেমিক্যাল হাব নেই বলে কটা মানুষের উপকার হয়েছে? এই মৌলিক প্রশ্নগুলোকে তুলেছে বলেই গায়ে জ্বালাটা লেগেছে। গায়ে জ্বালাটা লেগেছেই বলে ওই সারদার কেসের গ্রেটার বেনিফিশিয়ারি বলার সেই ভদ্রলোক অপদার্থের মতো বলছে যে ছক্কা মেরেছে, গালে যে সপাটে চড় মারছে এক একটা পর এক একটা, সেটা উনি বুঝতে পারছেন না। এইটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের বাঙালি হিসেবে আমাদের মানে লজ্জা হওয়া উচিত। এই অপদার্থগুলো কেন ওইখানে ইংল্যান্ডে সেই আমাদের রাজস্ব ভাণ্ডারের পয়সা নিয়ে গেছে? এক।
দুই হচ্ছে যে শিল্প আসুক না। পশ্চিমবঙ্গে তো আমরা চাইছি শিল্প আসুক, পশ্চিমবঙ্গে প্রচুর শিল্প আসুক, এটা আমরা চাই। শিল্প মানে কিন্তু সার্ভিস সেক্টর নয়, আই রিপিট, শিল্প মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, যেখানে যারা প্রোডাকশন ইউনিট হবে সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে বলুন তো কোন শিল্পপতির বুদ্ধি নেই যে পশ্চিমবঙ্গের বুকে আজকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি অরক্ষিত কার দ্বারা? বিরোধীদের দ্বারা। তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি অরক্ষিত তৃণমূল কংগ্রেসের দ্বারা। আমরা পশ্চিমবঙ্গে 34 বছরে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছিলাম, প্রান্তিক মানুষের কাছে ক্ষমতা পৌঁছে দিয়েছিলাম, তার নির্বাচনের মধ্য দিয়ে সে তার প্রতিনিধিকে চুজ করতে পারে, এই জায়গায় তৈরি করতে পেরেছি। আর তৃণমূল কংগ্রেস এই 11 বছর থেকে 14 বছরের মধ্যে তোলাবাজিকে বিকেন্দ্রীকরণ করেছে। নিচু স্তরে, প্রান্তিক স্তরে তোলাবাজি চলে গেছে। এখন তোলাবাজি নিয়ে মানুষ একের পর এক মরছে, এবং তোলাবাজি নিয়ে মরতে গিয়ে যতটা বিরোধী মানুষ মরছে তার থেকে বেশি মরছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আমাদের দুঃখ হয় সেইখানে যে ছেলেটা মারা যাচ্ছে সে কারোর সন্তান, কারোর স্বামী, কিন্তু ওদের মনে হচ্ছে যে এখন তোলাবাজির মাঝখানে গিয়ে, এমনকি তোলাবাজির মাঝখানে গিয়ে তো কমন মানুষ মারা পড়ছে, বোমে শিশুরা আহত হচ্ছে। আমরা খারাপ ছিলাম ধরেই নিলাম, তাহলে এই খারাপের পরে যদি এই বড় খারাপটা যদি আসে তাহলে এই খারাপটাকে সরাতে হবে। আমি একটা ছোট্ট কথা বলে শেষ করি। ভগৎ সিং একটা কথা বলছেন যে সমাজ খারাপ লোকের দ্বারা খারাপ হয় না, সমাজ খারাপ হয় ভালো মানুষের নীরবতার জন্য। আমাদের এই জায়গাটায় চিন্তা করতে হবে যে ভালো মানুষরা যদি এখনও নীরব থাকেন, এখনও যদি প্রতিবাদ না করেন, এই তৃণমূল নামক অপদার্থ দলটাকে যদি না সরায়, তাহলে এর থেকে বড় ক্ষতি কিন্তু মানুষের হবে। বামপন্থীদের ছেড়ে দিন, শূন্য থেকে মহাশূন্যে চলে যাবে, কিন্তু মরবে সাধারণ মানুষ। এইটুকুনি আমি শুধু বলছি। বেশ 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 আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেবো। এটুকু বলতে পারি, লন্ডনে প্রশ্নের মুখে মমতা, তাকে আর্যিকর ঘটনা শুধু নয়, সেখানে টাটা কেন চলে গেল সেই প্রশ্নের সম্মুখীনও তাকে হতে হয়েছে। তাই নয়, সেখানে আরও দুটো বিষয় ছিল। সেটা হচ্ছে হিন্দুত্বর প্রশ্ন এসেছিল, এক। দুই, সেখানে যে আয়োজক, যে উপস্থাপক, তিনি আরেকটা প্রশ্ন করেছিলেন বা প্রশ্ন রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলেছিলেন যে আর কিছুদিনের মধ্যেই ভারত অর্থনীতিতে প্রথম স্থানে উঠে আসতে পারে। সেখানেও কিন্তু ভিন্ন মত পোষণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আলোচনা নিয়েও আসবো পরবর্তীকালে। আরজিকরের যে ঘটনা, আজকে কলকাতা হাইকোর্টের মামলা ছিল, তারও একটা পর্যবেক্ষণ বা শুনানি ছিল, সিবিআই সেখানে তাদের কেসদারি দিয়েছে, সেটাও আমরা আলোচনার মধ্যে আসবো। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি সঙ্গে থাকুন। পর আমি এবার সরাসরি প্রশ্ন রাখবো ডক্টর তন্ময় মুখোপাধ্যায়ের কাছে। তন্ময়দা, অবশ্যই এতক্ষণ আমাদের বাকি বক্তারা বক্তব্য রেখেছেন, আপনার কাছে জানতে চাইব আজকে এই লন্ডনের মাঠে যেভাবে বিড়ম্বনায় পড়তে হলো মুখ্যমন্ত্রীকে, অবশ্যই সেই প্রশ্নের জবাব তিনি যথেষ্ট সংযতভাবে হাসি মুখেই দিয়েছেন, কিন্তু যে প্রশ্নগুলো এসছে সেখানে টাটার কেন চলে গেল প্রশ্ন এসছে, পাশাপাশি অভয়া কেন খুন হয়েছে, অভয়ার কেন বিচার হয়নি, সেই প্রশ্নটাও তাকে সম্মুখীন হতে হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি কোথাও মনে হচ্ছে না যে আমাদের বাংলার রাজনীতি আজ কোথায় বিদেশের মাটিতে গিয়েও আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে? কীভাবে দেখছেন পুরো ঘটনা? প্রথমেই বলবো সুপ্রিয়, কতগুলো প্রশ্নের উত্তরও হয়ে যাবে, কারণ আমি অনেক বছর ইউকেতে ছিলাম। তো আজকে আমার এটা দেখে মনে হচ্ছিল যে এটা অনেকটা সেই গরুর গাড়ির হেডলাইটের মতন। এসএফআই একটা অর্গানাইজেশন যার পশ্চিমবঙ্গে যাকে দেখা যায় না, ওই দুটো একটা কলেজে দেখা যায়, তার নাকি ইউকে ব্রাঞ্চ। এটা আমি তোমাকে বললাম ভালো করেই যে ইউকেতে কি হয়, অনেকে হয়তো এখানে পড়াশুনো করছে, ওখানে এখন রয়েছে, পড়াশুনো করছে বা হয়তো চাকরি বাকরি করছে, তারা এখানে হয়তো এসএফআই এর কর্মী ছিল। এবার ওরা কি হয়, যেমন ওরা তো সংখ্যালঘু হয়ে যায়, ওখানে এশিয়ানদের মধ্যে একটা সোসাইটি তৈরি করার চেষ্টা করে এবং নিজেদের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এরকম একটা খুলে সেটা নাম দিয়েছে হয়তো এসএফআই ইউকে। কারণ আমি তোমাকে বলছি যে প্রদীপদা যেটা বলছিলেন যে এখানে বামেরা কি এখন আমাদের দেশে অবলুপ্তির পথে, বিদেশে অ্যাক্টিভ হচ্ছে কিনা, ব্রিটেনে কমিউনিস্টদের কোনো নামগন্ধ নেই, এটা আমি বলে দিলাম। তো এখন এখন তারা যেটা প্রদীপদা যেটা প্রশ্ন করলেন, আমি অন্যভাবে প্রশ্নটা করছি যে মুখ্যমন্ত্রী এই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে সেখানে একটা এরকম প্রতিবাদ হতে পারে। তো সেই আশঙ্কা প্রকাশ করলে তিনি কি কেলগস কলেজের অথরিটিকে জানিয়েছিলেন যে আমার এই আশঙ্কা, কারণ বিভিন্ন ফেসবুক এবং বিভিন্ন ইমেল থেকে আমি এটা জানতে পেরেছি, সুতরাং এখানে একটা প্রতিবাদ হতে পারে? তাহলে কি করতো কেলগস কলেজের অথরিটি, কি করতো, তারা সবসময় ওই আইডি দেখে ঢোকাতো। তারা এখন ঘটনাটা হয়ে যাওয়ার পরে বলছে যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা কেউ কলেজ বা ইউনিভার্সিটির সাথে কোনো সম্পর্ক নেই, এখন তারা দেখে বলছে। তো তারা এখন এটা ভেরিফাই করে ঢোকাতো। এখন তখন প্রশ্ন আসবে কেন তাহলে মুখ্যমন্ত্রী জানালেন না? এইবার তোমার প্রশ্ন আসবে তাহলে তিনিও কি চাইছিলেন একটা ছোটোখাটো প্রতিবাদ হোক এবং খবরে আসুক, বামেরা একটু অক্সিজেন পাক?
না হলে তিনি হচ্ছে একটা নিজের ফটো নিয়ে গেলেন একটা প্রেজেন্টেশনে এবং সেই ফটো তুলে দেখাচ্ছেন, তার মানে তিনি একজন পরিকল্পনা করে গিয়েছেন যে তিনি কি প্রেজেন্ট করবেন, এবং তিনি এটাও অ্যান্টিসিপেট করছিলেন যে ওখানে যদি কিছু হয় যে ছাপিয়ে নিয়ে যাওয়াটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। হ্যাঁ, না ওরকম একটা তুমি ছাপিয়ে নিয়ে যাবে, কারণ তুমি একটা কলেজে যাচ্ছেন এখান থেকে দিতে, সেখানে তাকে কে মারধর করেছে, তিনি হসপিটালে শুয়ে আছেন, ওরকম কোনো ছাপিয়ে নিয়ে যায় কোনো প্রেজেন্টেশনের সময়। তো তাতে মনে হয় যে উনি এটা আগে থেকে ভাবছিলেন যে এর মতো হতে পারে। আর তারপরে আর একটা কথা আমি বলছি যে এই যে উনি যে আমরা দেখি যে ওনাকে ছোটোখাটো কেউ কিছু প্রশ্ন করলেই উনি হাতে হাতে ওনার ধৈর্য হারান। তো এখানে যদি উনি আগে থেকে মনে করে রাখেন যে এরকম একটা প্রতিবাদ হতে যাবে, তাহলে উনিও রিহার্সাল দিয়ে নিয়েছেন যে সেটা কীভাবে ডিল করবো, এবং সেই জন্য উনি ধৈর্য হারাননি। তো এটা পুরোটাই একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে এসএফআই এর ওখানে কোনো এক্সিস্টেন্স বলে কিছু নেই, এটা তোমাকে বলে দিলাম। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে 2-4 জন গিয়েছে, ওখান থেকে একটু কিছু করে যদি এখানে একটু আমাদের যদি হচ্ছে বামরা যদি শূন্য থেকে মহাশূন্যে না চলে যায়, একটু যদি কিছু হয়। আর একটা আমি বলছি, আর একটা কথা আমি বলছি, ওখানে এটা হয়েছে যে 1-2 জনকে দেখা গেল যে হিন্দুদের নিয়ে কথা বলছে, একদম হিন্দুত্বের প্রশ্ন। তো এটা হচ্ছে দেখবে এখানে হচ্ছে এরা কিন্তু কোনো হিন্দু সংগঠন কিন্তু এর কিন্তু দায় নেয়নি, তারা বলেনি যে আমাদেরকে ওখানে গিয়েছে। তো এখন অনেক মানুষ আছেন ওখানে যারা হচ্ছে পশ্চিমবঙ্গের সার্বিক অবস্থা, এই যে এখানে হিন্দুদের বঞ্চনা, এই যে মুসলিম তোষণ, এইগুলোকে সহ্য করতে পারে না ওখানে, এবং তাদের মধ্যে যদি কেউ গিয়ে থাকে, গিয়ে তোলে, তাহলে হচ্ছে সেটা তুলে থাকতে পারে। কারণ আমি মনে করি না, এবং বাম নেতারাও মনে করে না যে এসএফআই এর কেউ এই জিনিস তুলেছে। কারণ আমরা জানি যে বামেরা কখনো হিন্দুদের নিয়ে কথা বলে না, তারা প্যালেস্টাইন নিয়ে রাস্তায় নামে, তারা হামাসদের সমর্থন করে, তারা বলে কাশ্মীর মাঙ্গে আজাদি, তো এইসব নিয়ে তারা করে, কিন্তু তারা কখনো পশ্চিমবঙ্গের হিন্দুদের নিয়ে কথা বলে না। তো তাতেই আমার ধারণা যে এটা, এবং অনেক বাম নেতাও বলেছে যে ওটা হচ্ছে এসএফআই এর কেউ বলেনি, কারণ ওরা চায় না হচ্ছে হিন্দুদের নিয়ে তারা কথা বলে। আর এটা কিভাবে দেখছেন, যেখানে আপনাদের প্রধানমন্ত্রী বলে যে অর্থনীতিতে ভারত এমন একটা জায়গায় অগ্রসর হচ্ছে, এতভাবে এগোচ্ছে, আজকে সেই প্রশ্নই তো উপস্থাপক করেছে যে প্রথম সারিতে উঠে আসবে অর্থনীতিতে ভারত। হ্যাঁ, দেখুন সেটা মুখ্যমন্ত্রী ভিন্নবাদ পোষণ করেছে। এইটা একটা মুখ্যমন্ত্রী বলছেন যে কিরকম ধরনের লজ্জার বিষয় বলুন, আজকে পুরো পৃথিবী বলছে যে ভারত যেদিকে উঠছে একসময় ভারত আরো বেশি উঠবে, এবং তারপরে এই প্রশ্নটা করা হয়েছে যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হবে ইকোনমিতে, 1 নম্বরে থাকবে, এবং সেইটা এগোচ্ছে কিনা দেখো। 2014 সালে তখন ভারত কোথায় ছিল? 11 নম্বরে বোধহয় ছিল, তারপরে সেটা এখন 5-এ এসছে, তারপরে এখন হচ্ছে আমাদের এম রয়েছে সেটা 3-এ যাবো আমরা প্রথমে, তারপরে 1-এ যাব। তো সেইটা কি হবে, রাজ্যকেগুলো নিয়ে হবে, তো তাহলে সব রাজ্যের সার্বিক বৃদ্ধি হলে তখন সেটা আমরা পৌঁছতে পারবো। তাহলে একজন মুখ্যমন্ত্রীর বলা উচিত যে হ্যাঁ, আমার রাজ্যকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং আমি আশা করব ভারত একসময় 1 নম্বরে আসুক, আমি সেইভাবে কাজ করছি। এইটা তো বিদেশে গিয়ে বলবেন, এই বার্তা তো তিনি দেবেন। উল্টে তিনি বলছেন না না না, আমি ওসব মানি না, আমি ওটা মানি না যে ভারত একসময় 1 নম্বরে যাবে। তো এটা হলো লজ্জার ব্যাপার, তিনি দেশের হয়ে এই কথা বলছেন, এটা তো দেশ বিরোধী কথা। কারণ তিনি একজন মুখ্যমন্ত্রী, তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রতিটা রাজ্যের যদি সার্বিক উন্নতি হয় তবেই দেশ আগে এগোতে পারবে। তো নরেন্দ্র মোদী সেই কথাই বলেন। তো তার বলাই উচিত ছিল উল্টোটা, যে আমার রাজ্যকে আমি এগিয়ে নিয়ে যাবো, হ্যাঁ আমরা হতে পারবো। এইটা তো বিদেশে গিয়ে বার্তাটা দিতে হয়, তো তিনি সেটাও দিতে দেননি আজকে, এটাই হচ্ছে দুঃখের ব্যাপার। আর যেটা আমি বলছি, এটা হচ্ছে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, এর মধ্যে কিচ্ছু নেই, এটা হচ্ছে একটা হতে পারে, একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, মুখ্যমন্ত্রী সব জানতেন এবং সেই জন্যই পুরো জিনিসটা এইভাবে ঘটানো হয়েছে, আর কিছু নেই। বেশ আমি তাপসের কাছে জানতে যাবো। তাপস, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই আরজিকর প্রসঙ্গ ওঠে, সেখানে তিনি একটা কথা বলেছেন যে বিচারাধীন বিষয় অবশ্যই, কিন্তু আরেকটা বলেছেন ক্রাউড ফান্ডিংয়ের কথা বলেছেন, অর্থাৎ যারা এই প্রথম সারিতে আন্দোলনের মুখ ছিলেন বা যারা পথে নেমে প্রতিবাদ করেছিলেন, সেখানে চিকিৎসক মহল তো ছিল, বাকি নাগরিক সমাজও ছিল। তো কোথাও মনে হচ্ছে যে আজকে এখনও ট্রায়াল চলছে, সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট, ট্রায়াল কোর্ট, এখনও মামলা চলছে, এবং আজকেও মামলা ছিল, আজকেও সেখানে পর্যবেক্ষণ হয়েছে, সিবিআই সেখানে বলেছে যে না, গণধর্ষণ হয়নি, সঞ্জয় রায় একাই করেছে, অর্থাৎ ধর্ষণের কথাই আসছে, গণধর্ষণের প্রশ্ন আসছে না। তাহলে কোথাও দাঁড়িয়ে এই যে আন্দোলনের পিছনে যে ক্রাউড ফান্ডিংয়ের যে পয়েন্টটা তিনি তুলে আনলেন, তিনি তাহলে একদম রাজনৈতিকভাবে স্পষ্টভাবে পরিষ্কার করছেন যে এটাকে তৈরি করা। কীভাবে দেখছেন তাপস? দেখুন, ক্রাউড ফান্ডিং নিয়ে যেটা বলেছে
আমি যদিও জেডিএফ এর পার্ট নই বাট সাপোর্ট করি, সেই হিসাবে আমি বলছি যে ক্রাউড ফান্ডিং যেটা করেছে সেটা পাবলিক দিয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে তার পাবলিকের ভিতরে যারা ডোনেট করেছে তারা কি কোনো প্রশ্ন তুলেছে? তারা প্রশ্ন তোলেনি। আর যদি আপনাদের মনে হয় যে এই ক্রাউড ফান্ডিংয়ের খরচে কোনো গণ্ডগোল আছে, তো আপনাদের তো ফিনান্সিয়াল উইং আছে, আপনারা সেই উইং দিয়ে চেক করান। তা এতদিন পর্যন্ত করছেন না কেন? আর জেডিএফের যারা এই এটাকে ডিল করছে তারা তো অলরেডি বলেছে যখন অডিট হবে আমাদের অডিট দেখানো হবে। দেখুন এই রাজ্যে সারদা হয়েছে, নারদা হয়েছে, আরও কত কেলেঙ্কারি হয়েছে, কটার ঠিকঠাক করে হিসাব দেখাতে পেরেছে সেইগুলো নিয়ে দেখেন। আর এই আন্দোলনটা তো 1 বছরও হয়নি, গতবার অগাস্ট থেকে শুরু হয়েছে, ওইটা ক্রাউড ফান্ডিংটা সম্ভবত সেপ্টেম্বর থেকে উঠেছে। এমন কোনো ফান্ডও নয় যে ফান্ড উঠেছে। যদি যেখানে ইউকেতে গিয়ে উনি বক্তৃতা দিচ্ছেন, আমি বলছি আমার অনেক বন্ধুবান্ধব আছে, অনেক সিনিয়র আছে, তারা যে অ্যামাউন্ট ফান্ডিং করেছে, আমি আমার পার্টিকুলার একদিনে, তখনও অ্যাকাউন্ট হয়নি, মানে জেডিএফ ফর্ম হয়নি, সেই দিনই পার্সোনাল অ্যাকাউন্টে 2 লাখ টাকা উঠেছে আমার বাই সিনিয়র, মানে রিকোয়েস্টে। তো এইরকম ফান্ড উঠতে পারে। একটা ডাক্তার, সারা পৃথিবী জুড়ে ডাক্তাররা ছড়িয়ে রয়েছে, 1 কোটি সামথিং তাদের একটা ক্রাউড ফান্ডিং, ওটা এটা কি এমন কোনো বড় ব্যাপার? আর তারা যে হিসাবটা চাইছে, তারা এই যে ইলেকট্রাল বন্ডে এত টাকা ওঠে, তারা কটার হিসাব ঠিকঠাক করে দেয়? পার্থর বান্ধবীর খাটের নিচে যে 50 কোটি টাকা পাওয়া গেল, এইগুলোর হিসাব নিয়ে কেউ কি কোনো মাথা ব্যথা দেখিয়েছে? আজকে পাবলিক যেটা নিয়ে অভিযোগ করছে সেইগুলো নিয়ে কিন্তু কোনোদিন প্রশ্ন ওঠেনি। দমিয়ে রাখার চেষ্টা কোথাও মনে হচ্ছে অভয়ের বিচার। এটা তো অবভিয়াসলি দেখুন, অভয়ের বিচার প্রথম থেকেই ব্যাপারটাকে চাপিয়ে রাখা হয়েছে, যার কারণের জন্য এই সমস্যা তৈরি হয়েছে। আজকে দেখুন যে ঘটনাটা কালকে হয়েছে, সেটা কালকে রাত্রে আমার যেটা মনে হচ্ছিল যে কলকাতা লন্ডন হয়েছে কিনা আমি জানি না, কিন্তু কলকাতাটা মানে লন্ডনে কিছু সময়ের জন্য উঠে গেছিল। ওখানে ডেমোক্রেসিটা অনেকটা বেশি, যার জন্য বলার সুযোগ পেয়েছে। কিন্তু আলটিমেটলি কিন্তু এটা দেশের লজ্জা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটাই ঘটেছে দেখুন, মানুষ সারদা ভুলে গেছে, নারদা ভুলে গেছে, কিন্তু এই আরজি করের কেস, আমি বলছি 2026-এ হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে, 2031-এ হবে, আমি দীর্ঘায়ু কামনা করি, আরও 50 বছর থাক, কিন্তু তারপরেও এই আরজি কর কেস পিছু কিন্তু ছাড়বে না, এবং বিশ্বের প্রতিটা প্রান্তেই এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। কারণ এখনো পর্যন্ত এখানে যে সমস্ত অ্যাকশন নেওয়া উচিত ছিল রাজ্যের পরবর্তীকালে, যে ভুল তো হয়েছেই, কিন্তু তারপরেও কিন্তু সেই ভুলগুলো কারেকশানের চেষ্টা করেননি। দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত এই স্বাস্থ্য দুর্নীতি যেভাবে ফোরফ্রন্টে উঠে এসছে, অভিক, বিরূপাক্ষ, তাদের এগেনস্টে এত অ্যালিগেশন হয়েছে, তাদের আজ পর্যন্ত টাচ করেনি। দেখা আজকে তো কলকাতা হাইকোর্টের বেঞ্চে তো সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, এবং যে দেখুন হাইকোর্টে ছিলাম, আমার যেটা মনে হয়েছে অভয়ের বাড়ির পক্ষের যিনি আইনজীবী তিনি কাউন্টার কেন করেননি আমার এই ব্যাপারে জানা নেই। আমার যেটুকু মনে হয়েছে সিবিআই বলছে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডের রিপোর্টে এটা একজনকে ইন্ডিকেট করেছে, এটা হচ্ছে মোর দ্যান নয়, এইরকম কোনো কথা আমার কাছে এখানে রিপোর্ট আছে, ক্লিয়ারলি মেনশন করা আছে যে তাদের পক্ষে এটা রুলড আউট করা সম্ভব নয়। তার মানে হচ্ছে একজনও করতে পারে, একাধিক ব্যক্তি করতে পারে। এই কথাটা এন্টায়ারলি মিসলিড করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং বিভিন্ন দেখুন তারা MIMB রিপোর্টের উপর ভরসা করছে, তাদেরই তো আর একটা রিপোর্ট আছে ফরেন্সিক রিপোর্ট, যেখানে ক্লিয়ারলি বলছে যে 24/7 একটা ডাইনামিক ডিপার্টমেন্টে একজন রেড লাইট এরিয়া থেকে উঠে গিয়ে ওখানে কোনো একটা ক্রাইম করে দিয়ে চলে আসলো এবং সেটা কেউ কিছু দেখতে পেল না। এর দুটো অর্থ হয়। সেখানে আবার প্রমাণ লুপাটের তত্ত্ব যেমন হচ্ছে, সেখানে আবার বৃহত্তর ষড়যন্ত্র যুক্ত হচ্ছে। এইটা বলছে যে গ্রেটার কনস্পিরেসি, এবং তারা হচ্ছে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে কিনা তার জন্য। এবং সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলের নামে তাদের যে বেল পেয়ে গেল, তারপরে আজ পর্যন্ত তারা দেখুন অ্যাডিশনাল কোনো চার্জ, সাপ্লিমেন্টারি কোনো চার্জশিট আজ পর্যন্ত কিন্তু দিল না। কোথায় আটকেছে? আজকে কিন্তু হাইকোর্ট ক্লিয়ারলি বারবার জিজ্ঞাসা করেছে যে আপনাদের তদন্তে কোন জায়গায় আটকে আছে, তারা সেটাকে ক্লিয়ার করেনি। এত মাস হয়ে গেল কিন্তু সেই বেল পেয়ে গেল, বাই ডিফল্ট বেল পেয়ে গেছে, তাদের বেল পাওয়ার কোনো কথা নয়, কিন্তু তারপরেও তারা বেল পেয়েছে। এবং দেখুন তারা বলছে যে এই নেগলিজেন্স, গ্রেটার কনস্পিরেসি থাকতে পারে, আমরা তদন্ত করছি। যখন অভয়ের আইনজীবী বলল যে কাকে কাকে জিজ্ঞাসাবাদ করেছেন, এই নার্সিং স্টাফদের করা হয়নি, সিকিউরিটিদের করা হয়নি, তারা বলছে না আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদটা কখন করেছে? যখন কেসটা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে আসলো। সিবিআইয়ের উপর ভরসা রাখা যায় কি মনে হয়? সিবিআইয়ের উপর কি, তারা তো মিসলিড করছে, ভরসাটা আমরা করব কি করে? মিসলিড করছে যে একজন করেছে, এটা লেখাই নেই, এটা তো ক্লিয়ারলি মিথ্যে কথা। সেটা কাউন্টার করতে পারিনি আলাদা ব্যাপার, কিন্তু ওরা যে সায়েন্টিফিক এভিডেন্স বলছে, আপনি তাহলে সেই দিকে কলকাতা পুলিশ যা করেছিল, যে তথ্য দিয়েছিল, যার উপরে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয়েছিল, এখন তো সিবিআই সেটাই দেখাতে চাইছে। লোয়ার কোর্টের যে জাজমেন্ট কপি, সেখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা আছে যে কলকাতা পুলিশ যা করেছে সিবিআই সেটাকেই প্রুফ করেছে, সিবিআই চেষ্টা করেনি এক্সট্রা আর কিছু করা। তাহলে সিবিআই করে যে যারা লাফালাফি করেছিল, বা পরিবার তরফ থেকেও বলা হয়েছিল যে আমরা তদন্ত শেষ দেখতে চাই,
দেখুন আমরা বিচার চাই। এখন যদি কলকাতা পুলিশ না তারা এরকম করে, তারপরে তো সিবিআই চাইতে হবে। সিবিআই যদি সেরকম কাজ করে তো অবভিয়াসলি অভিযোগ তো থাকবেই। এবার সাধারণ মানুষ, তার মা বাবা হতাশ, তারা কোথায় যাবে? তারা তো বিচারের জন্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোয়ার কোর্ট, বিভিন্ন জায়গায় সিবিআই ডাইরেক্টর, প্রতিটা ঘরে তারা যাচ্ছে, কিন্তু যাওয়ার পরে বিচার তো আজ পর্যন্ত কমপ্লিট হয়নি। সিবিআই এখনো ক্লিয়ারলি বলতে পারছে না যে গ্রেটার কনস্পিরেসিটা কি, এভিডেন্স ডিস্ট্রাকশন কি, ক্রাইম সিনে যে লোকগুলোকে দেখা গেল তাদেরকে ঠিকঠাক পর্যন্ত ইনকোয়ারি করলো। এর পরে শুনানি 23শে এপ্রিল, যেখানে বলা হয়েছে যে পোস্টমর্টম রিপোর্ট এবং পুলিশের কেস ডায়েরিও তলব করেছেন। আমাদের নজর রাখতে হবে এই কেসের দিকে। তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, আমরা ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। হাতে একদম সময় নেই, খুব অল্প সময়ের মধ্যে প্রদীপ দেখা যাবে। প্রদীপদা, আজকে টেমসের পারে অর্থাৎ বিলেতের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ঘটনা ঘটলো বা বিড়ম্বনা যাই বলুন, কোথাও কি মনে হয় রাজ্য রাজনীতিতে আর একটা নতুন ইস্যু সামনে চলে এলো? ছোট্ট করে। অবশ্যই দেখুন, এই আলোচনা তো এখন কদিন হবেই যে মমতা ব্যানার্জি কেন গেছিলেন, কেন কনস্পিরেসি জেনেও গেলেন, কিভাবে উত্তর দিয়েছেন। একটা জিনিস হচ্ছে, মমতা ব্যানার্জি গেছিলেন যে টপিকটা নিয়ে বলতে, সেটা ছিল হচ্ছে গিয়ে সোশ্যাল ডেভেলপমেন্ট, পশ্চিমবঙ্গে কিভাবে উনি করার চেষ্টা করছেন। সেগুলো নিয়েও কিন্তু অনেক ক্রিটিক্যাল কোশ্চেন করা যেত এই ধরনের কোশ্চেন গুলো না করে। তো আমি জানি না কি এই ধরনের কেন কোশ্চেন হলো। তিনটে এক সেকেন্ডে আমি একটু বলছি। সেটা হচ্ছে যে তন্ময়দাকে একটা কোশ্চেন, যে যখন বিদেশি রিপোর্ট গুলোতে ভারতের যে র্যাঙ্কিং সেটা বিশ্ব ক্ষুধা সূচকে নেমে যায়, সেটা দেখায়, তখন তারা বলে যে এই রিপোর্ট গুলো মার্কিন যুক্তরাষ্ট্র করছে ভারতকে নিচু দেখানোর জন্য। তাহলে যখন রিপোর্ট আসে যে ভারত কদিনের মধ্যেই 3-এ উঠে আসবে, 2-এ উঠে আসবে, সেই রিপোর্টটাকে মান্যতা কেন দেওয়া হবে? তো এই দুটোই তো বিদেশি সংস্থারা এগুলো করছে। প্রদীপদা একটু উত্তরটা দিয়ে দিই। প্রদীপদা একটু উত্তরটা দিয়ে দিই। শুনুন, আপনি বলেছেন তো, আমি উত্তরটা দিয়ে দিই, শুনুন একটু। এই যে ক্ষুধা সূচক যেটা বলছেন, এটা কোনো মার্কিন রিপোর্ট নয়, প্রথম কথা। এটা হচ্ছে কিছু ভেস্টেড ইন্টারেস্ট আছে, একটা আইরিশ গ্রুপ আর একটা গ্রুপ আছে, তারা এটা করে কিভাবে জানেন? যে কয়েকজনকে ফোন করে বললো আপনি ফ্লসটা শুনুন, আপনি বলেছেন, আপনি জেনে নিন এটা। তারা হচ্ছে মোটিভেট। আবার খুব বাচ্চা কথা বলছেন, আপনি শুনে নিন এবার। আপনি তো প্রশ্ন করেছেন, আরে আপনি তো প্রশ্ন করেছেন, আপনি শুনছেন না কেন প্রদীপদা? এবার তারা হচ্ছে অনেককে সময় ফোন করে জিজ্ঞাসা করে, তুমি কালকে কি একটু খিদে পেয়েছিল তোমার? বললো হ্যাঁ আমার একটু খিদে ছিল। তো এইটা হচ্ছে দেখবেন, ফ্লস দেখবেন এই সমস্ত স্টাডি। সেই জন্য দেখা যায় যে দেশে, শুনে নিন বই, আপনি শুনে নিন, মাঝখানে আপনি বলেছেন যে দেশে পাকিস্তানে হচ্ছে আটা পাওয়া যায় না, চাল পাওয়া যায় না, সেই দেশ আমাদের উপরে রয়েছে। যে দেশ দেউলিয়া হয়ে গেছিল শ্রীলঙ্কা, সেই দেশ আমাদের উপরে রয়েছে। এটা হচ্ছে ভারতকে নিচু করার জন্য কিছু মোটিভেটেড গ্রুপ এগুলো করে। বুঝতে পারলেন? তো সেটা নিয়ে আপনি আর বলবেন না এটা মার্কিন রিপোর্টই নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্টই নয়। আপনি দেখুন অভয়ার বিচার কেন হয়নি বা কেন খুদল, যেমন প্রশ্ন উঠেছে, পাশাপাশি আজকেও কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছে সেখানেও কিন্তু সিবিআইকে বেশ কিছু প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবং সিবিআই তার উত্তরে যেটা বলেছে সেটা খুব বারবার তোমাদের তরফ থেকেও বলা হচ্ছিল বা কলকাতা পুলিশের তরফ থেকেও বলা হচ্ছিল যে গণধর্ষণ হয়নি, অর্থাৎ একজনই এই কাজটা করেছে এবং সেই দিকেই তদন্ত এগোচ্ছে। তাহলে কোথাও তো সেইটাই শিলমোহর দিচ্ছে। কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল সেই তদন্তের বাইরে এরিয়া আর সিবিআই কিছু করতে পারেনি, এটাই দান্দা, এটাই একটা কথা আর কি। কিন্তু যে কথাগুলো ছোট ডাক্তার ভাইরা বলছেন, আমার প্রশ্ন হচ্ছে যে তাদের বোধহয় এবার কালো কোট পরার সময়টা এসে গিয়েছে, কারণ তাদের কাছে এত তথ্য রয়েছে, এত তাদের কাছে বিষয় সম্পর্কে জ্ঞান রয়েছে, তারা গিয়ে বোধহয় খুব সহজেই প্রমাণ করতে পারে। কারণ সিবিআই তো ফেল করলো, ইন্টারপোল যদি আসে, ইন্টারপোল এসে যদি কিছু করে, অথবা বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেমন বলেছিলেন যে অভয়ার বাবা মারা ওই কি যেন একটা কিসের পিছনে যেন ছুটছে, যেখানে বিজ্ঞাপন চলে না কি সব চলে, ওই ধরনের কথাবার্তা যারা বলে তাদের ব্যাপারে তারা বলতে পারবে, আমি বলতে পারবো না। আমরা এটুকু প্রথম দিন থেকে বলেছি, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোথাও এই ধরনের ঘটনা হলে মনে হয় বা তিলোত্তমা চলে গেছে কিন্তু নিজের পরিবারের মেয়ে চলে গেছে, যন্ত্রণা আমাদের প্রত্যেকের হয়। আমার প্রশ্ন, এই যে ব্রিটেনে গিয়ে অক্সফোর্ডের কেলগ কলেজে গিয়ে যে বক্তব্যগুলো যারা পেশ করলো, তারা কুণাল কামরার শো ভাঙা নিয়ে কোনো প্রশ্ন করতে পারে না,
তারা কখনো প্রশ্ন করতে পারে না যে বিজেপি ভারতে যেভাবে নারী ধর্ষণের যে ঘটনা আজকেই মধ্যপ্রদেশে নিয়ে যে ঘটনাক্রম দেখাচ্ছে, যে প্রতি ঘন্টায় বা প্রতিদিন 20টা ধর্ষণ হয়, সেরকম তথ্য তালাশ নিয়ে যারা চর্চা করতে পারে না। কম্পারেটিভ গভর্নমেন্ট, কম্পারেটিভ পলিটিক্স নিয়ে নানান চর্চা হতে পারে, যে ভারত উন্নত হচ্ছে, তার মানে তো ভারতের তুলনা করা হচ্ছে, যে অন্য কারোর সঙ্গে তুলনা করে ভারতকে আজকে দেখানো হচ্ছে। তাহলে সেরকমই পশ্চিমবঙ্গের সঙ্গে যদি তুলনাই করার চেষ্টা করা হয়, সেখানে অন্যায় কোথায় হয়েছে? অন্যায় তো করার কিছু নেই। মানে পশ্চিমবঙ্গ যদি তুলনার একটা ক্ষেত্র হয়, তাহলে সেখানে গুজরাটের সঙ্গে তুলনা করতে হচ্ছে, যে মডেল গুজরাট, তাহলে পশ্চিমবঙ্গ মডেল নয় কেন? এবং সেখানে পশ্চিমবঙ্গ মডেল বিজেপিরা প্রমাণ করে দিয়েছে। লাডলি বায়না থেকে শুরু করে অন্যান্য যে কোনো প্রকল্প পশ্চিমবঙ্গ শুরু করে। ফলে সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চর্চা, একসময় টাইম পত্রিকায় প্রথম 100 জনের মধ্যেও তাকে নিয়ে আসা হয়েছিল, এবং তিনি এমন একজন মহিলা যে অ্যান্টি বিজেপি, অ্যান্টি সিপিএম মুভমেন্ট করে আজও টিকে রয়েছেন, অন্য কোনো দল টিকে থাকতে পারেননি। সেইখানে যদি কারোর মনে হয় কোনো অন্যায় হয়েছে, কোর্ট তো তৃণমূলের নয়, কোর্ট তো সংবিধানের। তাহলে কোর্ট যখন আমাদের বলা হয় যে চর খাচ্ছে, আমাদেরকে নানানভাবে গণতান্ত্রিক চর, কোর্টের চর, আইনের চর বলা হচ্ছে, তাহলে ভোটের চর তো ওরা খেয়ে যাচ্ছে। ভোটের চর তো আর কাউকে দেয়া যাচ্ছে না। ভোটের চর দিয়ে দিয়ে তো জিরো হয়ে গেছে। ভোটের চর দিয়ে দিয়ে তো 30-এর দিকে নামছে। ভোটের চর দিয়ে দিয়ে আমরা ওই কথা বলতো, প্রদীপ্ত মনে রাখো, আমরা ওই কথা বলতো, তারা এখন শূন্য হয়েছে, তোমরা শূন্য হওয়ার জন্য রেডি হও। বুঝতে পারলে? আমরা এই কথাই বলতো। অভয়ের বিচার আদৌ হবে? অভয়ের বিচার আদৌ হবে? সিবিআই যেভাবে এই কেসকে হ্যান্ডেল করছে, আমার তো মনে হচ্ছে না। আপনি কিন্তু প্রথমে বলেছেন যে মাঝখানে বলবেন না। দর্শক বন্ধুরা, বিজেপি কি রকম তেলে বেগুনে জ্বলে যাচ্ছে গণতান্ত্রিক, হিন্দু ভোট কাটতে পারে, হিন্দু ভোট যাতে হচ্ছে আজকের আলোচনা অভয়া ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের বক্তব্য ছিল। রিতেশ দা, সময় নেই। রিতেশ দা, ছোট করে। যেটা হচ্ছে যে কতগুলো জিনিস, যেটা হচ্ছে কুণাল কামরার উপরে যে ঘটনা ঘটছে বা উত্তরপ্রদেশে যে সাংবাদিক খুন হয়েছে, তার প্রশ্ন নিশ্চয়ই মমতা ব্যানার্জি জবাব দেবেন না, উচিত নয়, কারণ উনি ওইখানকার কিছু বিলং করেন না। তার জন্য এই প্রশ্ন ওনাকে করাটা উচিত নয়। বলেছো, ভালো বলেছো, নেতারা যাবে সেখানে তখন করা হবে, কারণ বিজেপি যখন কৃষক আন্দোলন চলেছে, যখন ওখানে প্রতিবাদ করেছে, ওখানে যারা এই পাঞ্জাবের বাসিন্দা যারা ওখানে ছিল, তারা ওখানে প্রতিবাদ, পাঞ্জাবের বাসিন্দারা করেছে, এসএফআই করেনি। আরে বাবা, এসএফআই করেনি, তারা কি তারা অবশ্যই মানুষ। আমাদের প্রশ্ন হচ্ছে এসএফআই নিয়ে, আমি দেখেই বলছি তো, তোমারটা বলিনি তো। সময় নেই, একদম সময় নেই, একদম সময়। ছোট করে 2-3-4 করে, যেটা হচ্ছে যে অভয়ার প্রশ্নের ক্ষেত্রে যে সিবিআই তার কেস ডায়েরি দিয়েছে, সিবিআই এর কেস ডায়েরি, এটা নিয়ে সিবিআই এই কেস ডায়েরি দেবে, এটা তো স্বাভাবিক, কারণ লোয়ার কোর্টে সিবিআই এই একই কেস ডায়েরি দিয়েছে। তাহলে লোয়ার কোর্টে যে সিবিআই যে কেস ডায়েরি দেবে, সেই কেস ডায়েরিকে হায়ার কোর্টে এসে কি মালুম 180 ডিগ্রি ঘুরে যাবে? ঘুরবে না। এই কেস ডায়েরির এই কামদুনিরও তো তাই হয়েছে, কামদুনিরও তাই হয়েছে। তো লোয়ার কোর্টে বলা হয়েছিল যে ইয়ে দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছিল, বিচার করে তদন্তকারী সংস্থাকে কামদুনির ক্ষেত্রেও দৌড় করিয়েছে, এবং এটা ভাবার কোনো কারণ নেই যে সিবিআইকে এই প্রশ্নের জবাবদিহি করতে হবে, যে তার কেস ডায়েরির উপরে দাঁড়িয়ে সিবিআইয়ের উপর ভরসা নেই, ভরসা কিছু নেই। সিবিআই দায়বদ্ধ, ভরসা কোনো জায়গা নেই। সিবিআই কে জবাবদিহি করতে হবে। ওই যে দিল্লিতে চলে গেছে, তাকেও তো সেই দুটোই তাহলে এরকম কোনো ব্যাপার নাই যে সিবিআই দায়বদ্ধ, সিবিআই বলতে পারছে না, বিচার ব্যবস্থার কাছে কোর্ট যেটা ওখানে যে দিয়েছিলেন না, ইকোয়েস কার্ড সামনে ছিল, আমার সময় নেই, আর সময় নেই, সে কি করলো তার রিপোর্ট আমরা এটাই বলতে চাইছি যে তালাশ করে দিচ্ছে, যদি সব তদন্ত হয়, তাহলে যাকে আচ্ছা, বিতর্ক আছে, যেভাবে তদন্ত চলছে, আদালতে যেভাবে বিচার চলছে, সিবিআই তাদের কেস ডায়েরি দিচ্ছে, স্ট্যাটাস রিপোর্ট দিচ্ছে, কিন্তু আক্ষরিক অর্থে গণধর্ষণ হয়েছে কি হয়নি, বা খুন হয়েছে কি হয়নি, হলে কিভাবে হয়েছে, কারা কারা যুক্ত, বৃহত্তম ষড়যন্ত্র কারা করেছে, এবং
পোস্টমর্টমের সময় কি কি গাফিলতি হয়েছে সমস্ত কিছু তথ্য সিবিআইয়ের কাছে নিশ্চয়ই আছে, তারাও দিচ্ছে। কিন্তু যেভাবে তদন্ত এগোচ্ছে এবং হতভাগ্য বাবা মা বারবার হয়তো কোর্ট চত্বরে ঘুরে বেড়াচ্ছেন, আদালতের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন, তারাও বিচার চাইছে, গোটা বাংলার মানুষ বিচার চাইছে। আমরাও দেখতে চাইছি যে সিবিআই তাদের এই তদন্ত গতি প্রকৃতি কোন দিকে নিয়ে যায়। আগামী 23শে এপ্রিল আবার শুনানি রয়েছে, আমরাও নজর রাখবো, আপনারাও নজর রাখবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতেছি। উপস্থিত অনেক অতিথিদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।